দীর্ঘ একদিনের অবিরাম বৃষ্টি স্যাঁতসেঁতে ক্লান্তির ইতি টেনে আজ আরেকটি নতুন দিনের সূচনা হলো। আকাশ একেবারে নির্মল, মাথার উপর উঠে এসেছে তীক্ষ্ণ রোদ্দুর, যেন রাতের সমস্ত ভেজা ভাব মুছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আরও বাড়ি থেকে বেরিয়েই থমকে দাঁড়ালো। রাস্তার সামনে কোথাও গাড়ির অস্তিত্ব নেই। কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। হাত ঘড়ির দিকে একবার চোখ ফেলতেই বুঝে গেল আজ সময় তার পক্ষে নেই। অনেক দেরি হয়ে গেছে। তার উপর ঢাকা শহর, সঠিক সময়ে বের হতে না পারলে জ্যাম নামের অভিশাপ অনিবার্য। আর হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে দেরি হওয়াই স্বাভাবিক। আরও দ্রুত ফোন বের করে ড্রাইভারের নাম্বারে ডায়াল করলো। বার কয়েক রিং হলো, তারপর নিস্তব্ধতায় কেটে গেল কল। ও পাশ থেকে কোনো সাড়া নেই। বিরক্তি চাপা রাখতে পারল না আরু। তুহিন তো অনেক আগেই নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেছে। জব পাওয়ার পর নিজের উপার্জন আর বিভিন্ন শিক্ষা সংক্রান্ত কলাম থেকে পাওয়া অর্থ একত্র করে সে নিজেই একটা গাড়ি কিনেছিল। সেটাই তার নিত্যসঙ্গী। আর আরু কিংবা বাড়ির অন্যরা সাধারণত এনামুল হকের গাড়িতেই যাতায়াত করে। কিন্তু আজ ড্রাইভার যেন হঠাৎ করেই অদৃশ্য। আরও আর সময় নষ্ট করলো না, পা চালিয়ে হাঁটা দিল। রাস্তার মোড়ে গিয়ে রিক্সা নেবে। আদৃশদের বাড়ি ছাড়িয়ে মাত্র দু কদম সামনে যেতেই পেছন থেকে ভেসে এলো এক পরিচিত অথচ অপ্রত্যাশিত কণ্ঠ। এই যে ডক্টর সাহেবা, শুনছেন? আজকে আমার সাথে যাবেন? চলুন না, আজকে আমরা একসাথে যাই। পরিচিত কণ্ঠস্বর, অপ্রত্যাশিত বাক্য। না চাইলেও আরুর পা আপনা আপনি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখে পড়ল আদৃশ। দু হাত ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। না চাইতেও আরুর পা আপনা আপনি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখে পড়ল আদৃশ। দু হাত ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে আটকে আছে এক অদ্ভুত ব্যাখ্যাতীত হাসি, যার অর্থ বোঝা যায় কিন্তু ধরা যায় না। আরও দাঁড়িয়ে পড়তেই আদৃশ ধীরে ধীরে তার দিকে দু কদম এগিয়ে এলো। আদৃশকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আরুর মনে গতকালের রাতের কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। গলা শুকিয়ে এলে সে এক ঢোক গিলে সামনের দিকে পা বাড়াতে চাইল। ঠিক তখনই আদৃশ ঝট করে আরুর এক হাত ধরে ফেলল। আরও ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাতেই আদৃশ ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলল, তো চলুন যাওয়া যাক মিস হরমিতা আরু। আমি একাই চলে যেতে পারবো? তা কি করে হয়? আমি থাকতে আপনি একা যাবেন কেন? এরপর আরুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদৃশ তাকে টানতে টানতে নিজের গাড়িতে বসালো। নিজেও উঠে পড়ে গাড়ি স্টার্ট করলো আর নির্লিপ্ত ভঙ্গিতে গাড়ি চালাতে লাগলো। শাহ আলম খান গভীর চিন্তায় ডুবে বসে আছেন। কিছুক্ষণ আগে এনামুল হকের সঙ্গে বিয়ে নিয়ে কথা হয়েছে, কিন্তু আলোচনার মাঝখানেই তারা একটি শর্ত জুড়ে দিয়েছে। হাজার হোক ছেলের খাতিরে মেয়ের অমতে তাকে জোর করে বিয়ে পিড়িতে বসানো যায় না। এই বাস্তবতা শাহ আলম খানের মাথায় পাথরের মতো চেপে বসেছে। রাত নামলেই আদ্রিসার আদ্রিজার সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। এই সিদ্ধান্তেই স্থির তিনি। স্বামীর মুখের উদ্বেগ স্পষ্ট দেখে আমিনা বেগম নরম স্বরে বললেন, তুমি অহেতুক দুশ্চিন্তা করছো। তুহিন খারাপ ছেলে কিসের? এমন ছেলে পাওয়া আজকাল দুষ্কর। কোনো বাজে নেশা নেই, নিজের পায়ে দাঁড়ানো, প্রতিষ্ঠিত। আর তাছাড়া আমাদের আদ্রিজা ওর সঙ্গে ভালোই থাকবে। ছেলের জন্য আমি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। ও নিজের পছন্দ অপছন্দ আছে। আমিনা বেগম আর কিছু বললেন না। তিনি বুঝলেন স্বামীর কথায় কোনো ভুল নেই। শেষ পর্যন্ত যেই সিদ্ধান্ত নেওয়ার তা মেয়েকেই নিতে হবে, কারণ জীবনটা তার আর সিদ্ধান্তর ভারও তারই। হসপিটালের রাস্তাটা পেছনে ফেলে অন্য পথে গাড়ি ঘুরতেই আরও এবার আর নিজেকে সামলাতে পারল না। একটু চেঁচিয়েই বলে উঠল, আরে আরে, কোথায় যাচ্ছি আমরা? হসপিটাল তো অনেক আগেই পেছনে পড়ে গেল। আমরা হসপিটালে যাচ্ছি না, কিন্তু কেন? কারণ আমার তোর সঙ্গে অনেক হিসেব নিকেশ বাকি আছে। কিন্তু আমার পেশেন্ট আছে, আমার যেতেই হবে। বাহ, আমি ডক্টর হয়ে পেশেন্টের কথা ভাবছি না, আর তুই ইন্টার্নি হয়ে পেশেন্টের নিয়ে এত চিন্তা করছিস? কারণ আমি একজন ভবিষ্যৎ সচেতন ডক্টর। তাহলে আমি কি আমার পেশেন্টদের ব্যাপারে অসচেতন? আরও চুপ করে গেল। আদৃশ তখন শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, আমি সব খোঁজ নিয়েছি। আজ কোনো অপারেশন নেই, কোনো জরুরি পেশেন্টও না। আর হ্যাঁ, ডিপার্টমেন্টে আমি এটাও জানিয়ে দিয়েছি যে তোর আজ জরুরি কাজ আছে, তাই তুই আসতে পারবি না। কি আশ্চর্য, আমার তো কোনো জরুরি কাজ নেই। কিন্তু আমার তো তোর সঙ্গে জরুরি কথা আছে। আপনি কিছু ভুলে যাচ্ছেন। কি ভুলে গেছে আরু জান?
জান শব্দটা হুট করে কানে আসতেই আরুর বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এই দুর্বল জায়গাটা আদৃশ জানে না, এমনটা হওয়ার কথা না, নাকি সে জেনে শুনেই এমন করে। আদৃশ আবার বলল। কি হলো আরুজান, কিছু বলছো না যে? আরও এবার স্পষ্ট বিরক্ত। নিজের ভেতরের এলোমেলো অনুভূতিগুলো সামলাতে তার নাবিশ্বাস উঠছে। তার উপরে আদৃশের এই আচরণ, একটু আগেও তুই আর এখন সরাসরি তুমিতে পৌঁছে গেছে। এভাবে চলতে থাকলে আদৃশকে রাগের মাথায় 2-3টে কথা বেশি শুনিয়ে দেওয়াটা তার পক্ষে আর অসম্ভব থাকবে। সেদিনের ঘটনার পর থেকে তুহিনকে দেখলেই আদ্রিজার ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে ওঠে। লজ্জা না, শুধু লজ্জা না, তার চেয়েও বেশি কিছু। তুহিনের বলা সেই কথাটা বারবার কানে বেজে ওঠে। আজকাল দেখি স্যারদের ছবি ওয়েলপেপারে রাখা হয়। এই একটা বাক্যই যেন তাকে ভেতর থেকে এলোমেলো করে দিয়েছে। সেই থেকে আজ 2 দিন হলো আদ্রিজা ভার্সিটিতে এলেও তুহিনের ক্লাস করে না। শুধু তাই নয়, তুহিনের সামনে পড়তেও চায় না। প্রথম দিন আদ্রিজা ক্লাসে না থাকায় তুহিন বিশেষ গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো কোনো সমস্যা আছে কিংবা অসুস্থ। কিন্তু দ্বিতীয় দিনও ভার্সিটিতে এসেও যখন আদ্রিজা ক্লাসে আসলো না, তখনই তুহিনের কপালে ভাঁজ পড়ে গেল। ক্লাস চলতে থাকলো। স্টুডেন্টদের লিখতে দিয়ে তুহিন ধীরে ধীরে করিডোরে বেরিয়ে এলো। দৃষ্টি বুলিয়ে নিল পুরো ক্যাম্পাস জুড়ে। এলোমেলো চোখে যেন কাউকে খুঁজছে। বেশিক্ষণ লাগলো না, মুহূর্তেই তার দৃষ্টিতে ধরা পড়ল কাঙ্ক্ষিত মানুষটি। ক্যাম্পাসের মাঝখানে সবুজ ঘাসের উপর বসে আছে আদ্রিজা। তুহিন ফোঁস করে এক শ্বাস ফেলল, আর কিছু না বলে ক্লাসরুমে ফিরে গেল। পুরো ক্লাস শেষ করলো নির্বিকার ভঙ্গিতে। ক্লাস শেষে এক স্টুডেন্টকে ডেকে সংক্ষিপ্ত নির্দেশ দিল আদ্রিজাকে যেন এই মুহূর্তেই তার সঙ্গে দেখা করতে বলে। আদ্রিজা তুহিনের অফিস রুমের সামনে দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসে নির্ভেজাল শান্তিতে বসেছিল সে, কিন্তু সেই শান্তি ভাঙার জন্যই কেউ এসে বলল, তুহিন স্যার তোমাকে ডাকছে। ব্যাস, সব শান্তি শেষ। এখন সে তুহিনের অফিস রুমের দরজার সামনে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। লজ্জা কাজ করছে। 2 দিন ধরে তুহিনের ক্লাসে নেই, আর সেই জন্য যে বকা শুনবে তা সে নিশ্চিত। ভয়ের সঙ্গে লজ্জার মিলন তার ভেতর অশান্তি ছড়াচ্ছে। নিজেকে সাহস দিয়ে আদ্রিজা বলল, স্যার ভিতরে আসবো? ইয়েস, কামিন। ভিতর থেকে ভেসে এলো তুহিনের গম্ভীর কণ্ঠ। অবশেষে আদ্রিজা ভিতরে গিয়ে মাথা নিচু করে বলল, স্যার আমাকে ডেকেছিলেন? কি সমস্যা? ক্লাস না করে এখানে সেখানে বসে থাকছো কেন? আদ্রিজা এখনো তুহিনের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। মাথা নিচু রেখেই বলল, এমনি স্যার। কি সমস্যা? আমার দিকে তাকাচ্ছ না কেন? এমনি স্যার। আদ্রিজা আবারও মুখে বলল। ফোঁস করে এক শ্বাস ফেলে তুহিন বলল, ছবির থেকে বাস্তব দেখতে কি বেশি খারাপ নাকি? যে ফোনে স্ক্রিনে রাখা যায় আর সামনে এলে মুখও দেখতে চাও না? এবার আদ্রিজা হঠাৎ মুখ তুলে তুহিনের দিকে তাকালো। তুহিনের মুখ অবয়ব দেখেও কিছু বোঝা গেল না, তবুও লজ্জা ভেতরে লেপটে যাচ্ছে আদ্রিজা। তারপরও বলল, স্যার কিছু বলবেন, না হলে আমি চলে যাই? তুহিন তার হাবভাব দেখে বুঝল সেদিনের বিষয়ে এখনো লজ্জা সৃষ্টি হয়েছে তার মনে। তাই একটু আরো লজ্জা দেওয়ার জন্য বলল, অদ্ভুত, তোমাকে তো আমি কিছু করলাম না, আবার এমন কিছু বলিও নাই যাতে তুমি আমার সামনে আসতে বা আমার ক্লাস করতে এত লজ্জা পাচ্ছ। আদ্রিজা তুহিনের কথার প্রতিউত্তরে কি বলবে বুঝতে পারছে না। মনে মনে বারবার ভাবছে এই মুহূর্তে যেন মাটি ফাঁক হয়ে যাক আর সে নিচে ঢুকে পড়ুক। তুহিন ফের জিজ্ঞেস করলো, কি হলো? সরি স্যার, কাল থেকে ক্লাস করব, আসছি। এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, তুহিনের অনুমতির অপেক্ষা না করে বের হয়ে আসে। এদিকে তুহিন তার চলে যাওয়া দেখে মনে মনে বলল, ধরলাম না, ছুঁইলাম না, তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে বিয়ের পর ওসব করলে আমাকে 1 সপ্তাহ বা তারও বেশি আমাকে মুখ দেখাবে না। শহর থেকে বেশ খানিকটা দূরে এসে আদ্রিসের গাড়ি থামলো। সামনের দিকে বিশাল নদী, চারপাশে ছড়িয়ে থাকা বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর সাথে ভেসে আসছে ফুরফুরে বাতাস। আরও গাড়ি থেকে নেমে প্রাণ ভরে এক দীর্ঘশ্বাস নিল। চট্টগ্রাম থেকে চলে আসার পর বহুদিন ধরে এমন সতেজ বাতাস সে অনুভব করেনি। তার পেছনে ধীরে ধীরে এসে দাঁড়ালো আদ্রিস। আরও আদ্রিসের অনুপস্থিতি বুঝতে পারলেও নিজের শান্তি, পরিবেশ আর এই বিশেষ মুহূর্ত অনুভব করার জন্য সে পিছন ঘুরে তাকানোর প্রয়োজন বোধ মনে করল না। বিয়ে করবি আমায়?
আরও চোখ বন্ধ করে বাতাসের স্পর্শটাকে অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো আদৃশের ছোট্ট অথচ ভারী এই বাক্যটা। আরও চোখ খুলে ধীরে আদৃশের দিকে ঘুরে দাঁড়ালো। আদৃশের মুখাবয়ব অদ্ভুতভাবে শান্ত, যেন সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া, শুধু উচ্চারণটাই বাকি ছিল। আদৃশ আবার বলল, একটা সুযোগ দে আরও, তোকে কথা দিচ্ছে। আর কোনো অভিযোগ করার সুযোগ আমি তোকে দেব না। যতটা কষ্ট দিয়েছে তার থেকে 1000 গুণ ভালোবাসা দিয়ে বসিয়ে দেব। করবি আমাকে বিয়ে? কথাটা বলেই আদৃশ তার এক হাত বাড়িয়ে দিল। এখন বলো, এত সুন্দর করে যদি কেউ আবদার করে তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? আর যদি সে হয় শখের মানুষ, ভালোবাসার মানুষ, যে আদৃশকে আরও একসময় পাগলের মতো ভালোবাসতো, যার ভালোবাসা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকতো, সে মানুষটাই যদি আজ এসে এমন করে হাত বাড়িয়ে দেয়, তাহলে আরও কি পারবে সেই খালি হাত ফেরাতে? না, পারবে না। আরও পারেনি। সেই জন্যই তো আদৃশের বাড়ানো হাতে নিজের হাতটা রাখলো। অনেক হয়েছে মানহাভিমান। আরও তো ভেবেই নিয়েছিল আদৃশ হয়তো তাকে ভুলে গেছে, কিন্তু কে জানতো আরও যেদিন চলে গিয়েছিল সেদিন থেকেই আদৃশ ভালোবাসার মানুষকে হারিয়ে কাঙাল হয়ে গেছিল। প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছে, চটফট করেছে। অন্যের পাশে নিজের ভালোবাসার মানুষকে দেখেও যে যন্ত্রণা, তা কি শাস্তি নয়? শাস্তি তো সে পেয়েছে, তাহলে আর দরকার কি দুটো মনকে আর কষ্ট দেওয়ার? আরও হাত রাখতেই আদৃশ শক্ত করে তার হাত ধরল, কণ্ঠে দৃঢ়তা আর প্রতিজ্ঞা। হে যে আজ আমি তোর হাত ধরলাম, কথা দিলাম মৃত্যুর আগে পর্যন্ত এই হাত আমি ছাড়বো না। আমিও কখনো আপনার হাত ছাড়বো না ডক্টর সাহেব। বহু বছর পর আরুর মুখে সরাসরি ডক্টর সাহেব ডাকটা শুনে আদৃশের বুকে জমে থাকা বছরের পর বছরের কষ্ট যেন মুহূর্তেই উবে গেল। বুকের ভেতর ছড়িয়ে পড়ল এক অদ্ভুত প্রশান্তি। আদৃশ মৃদু হেসে বলল, আর একবার ওই নামে ডাকবি আমায়? ডক্টর সাহেব। তুবা ড্রয়িং রুমে বসে পপকর্ন খাচ্ছে আর মুভি দেখছে। বহুদিন পর একটু রিল্যাক্স লাগছে। জরুরি এক কাজে বাবা মা দুজনেই চাচার বাড়ি গেছেন। বাড়িতে কেউ নাই মানে তুবা একেবারে স্বাধীন, যা মন চায় তাই করবে। নিজেকে বহুদিন হলো সময় দেওয়া হয় না, আজকে সে শুধু নিজেকে সময় দিবে। তার জন্যই তো তালহাকে কিছু বলে নাই। বিয়েটা হয়ে গেলেও একসাথে এখনো তাদের থাকা হয় নাই, কারণ তুবাকে এখনো তুলে দেওয়া হয় নাই। তাই তুবা এখনো নিজ বাড়িতেই থাকে। তুবা যখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে মুভি দেখছে, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এ অসময়ে কে আসলো সেটা ভাবতে ভাবতে তুবা দরজা খুলে দিতেই দেখে তালহা বাহিরে দাঁড়িয়ে আছে। তুবা দরজা খুলতেই সবগুলো দাঁত বের করে নিঃশব্দে হাসলো তালহা। তুবা তা দেখে নাক মুখ কুঁচকে বলল, তুমি এখানে কি করছো? আসলে শ্বশুর শাশুড়ি কেউ নেই, তাই ভাবলাম আমার বউটাকে একটু সঙ্গ দিয়ে আসি। আমার দরকার নেই তোমার সঙ্গ। দরজা লাগিয়ে দিয়ে আবার সোফায় এসে বসলো। তালহা তুবার পাশে বসতে বসতে বলল, আমার দরকার আছে। এরা 10টা বাজে আসলে কেন? রাতেই তো সব কিছু হয়। কি হয়? মুখে বললে হবে না বউ, আসো প্র্যাকটিক্যালি দেখাই। তালহার মতি গতি সুবিধা লাগছে না তুবার কাছে, তাই তুবা উঠে যেই দৌড়াতে যাবে তখনই তালহা খপ করে তুবার কোমর ধরে বলল, বিয়ে হয়েছে আজ কয়দিন হয়ে গেল, এখনো বউটাকে একটু আদর করা হলো না। কথাটা বলে তালহা একেবারে তুবার কোমর ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। এদিকে তুবা তালহার থেকে ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করছে। তালহা ঘোর লাগা কণ্ঠে তুবার কানের কাছে বলল, প্লিজ বউ, এত ছটফট করো না তো। আজকের রাতটা শুধু তোমাকে আমার করে নিতে চাই, সম্পূর্ণভাবে আমার করে পেতে চাই। তুবা আর কিছু বলল না। এবার সেও তার দুহাত দিয়ে তালহার গলা জড়িয়ে ধরল। তালহা সম্মতি পেতেই তুবাকে কোলে তুলে নিয়ে তুবার ঘরের দিকে পা বাড়ালো। আর তুবা শক্তভাবে তালহার গলা জড়িয়ে ধরে আছে। রুমে এসেই তালহা তুবাকে বিছানায় শোয়াই দেয়। এদিকে তুবার মনে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। তালহা তুবার দিকে এগোতে এগোতে নিজের শার্টের বোতাম খুলতে থাকে, আর তুবা তা দেখে শুকনো এক ঢোক গিলে পিছুতে থাকে। তালহা শার্টের সবগুলোর বোতাম খুলে ছুঁড়ে ফেলল। তারপর তুবার দিকে ঘোর লাগা কণ্ঠে বলল, বউ, আর ইউ রেডি? তুবা লজ্জায় তালহার বুকে মুখ লুকায়। তালহা তুবাকে বুক থেকে তুলে মুখের দিকে তাকিয়ে থাকে। এদিকে তুবার ওষ্ঠদয়গুলো সমান তালে কাঁপতে থাকে। তাদিকে তালহা নিজের ওষ্ঠদয় দিয়ে তুবার ওষ্ঠ চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর তুবার ঠোঁট ছাড়তেই তুবা হাঁপাতে থাকে। তালহা এবার ধীরে ধীরে তুবার গলার নিচে নেমে আসা আর ছোট ছোট চুমুতে সিক্ত করে তোলে তুবাকে।
তানহার স্পর্শ যত গভীর হচ্ছে তুবা যেন তত কেঁপে উঠছে। সকালবেলা ড্রয়িং রুমে স্থিরতার রাজত্ব। শাহ আলম খান সোফায় বসে, মুখে অনিশ্চয়তার ছায়া। পাশে আদৃশ ও আদ্রিজা। তাদের দৃষ্টিতে খুঁজে পাওয়া যায় অচেনা উত্তেজনা। ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন আমিনা বেগম, এক প্রকার অপেক্ষার স্থিতিশীলতা নিয়ে। শাহ আলম খান কণ্ঠে অস্বস্তির টোন ছাড়িয়ে বললেন, আরও বিয়েতে সম্মতি দিয়েছে। ইয়া ইয়া ঘরকে ছুঁয়ে গেল শব্দের কম্পন, যেন চারপাশের স্থিরতাকে ভাঙল। আদৃশ এখনো অনড়, চুপচাপ, তার মুখাবয়ব কঠিন। মনের গভীরে কি চলছে বোঝা দেয়। শাহ আলম খান থামলেন, মুখে চিন্তার ছাপ। কিন্তু কিন্তু কি? তারা শর্ত দিয়েছে। কি শর্ত? তারা চায় তুহিনের সঙ্গে আদিতার বিয়ে সম্পূর্ণ হোক, এবং আমরা যদি তা মেনে নিই তখনই তোমার আর আরুর বিয়ে হবে। আদ্রিজা কয়েক মুহূর্ত থমকে গেল, চোখে হঠাৎ দ্বিধার ঝলক। তারপরও দৃঢ়ভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করল। আদ্রিশ উত্তেজনার আভা নিয়ে বলল, অসম্ভব। আমি এখনই গিয়ে বিষয়টি সাফ সাফ আলোচনা করব। আমি রাজি। ঘরে থাকা তিনজোড়া চোখ এক মুহূর্তের জন্য আদ্রিজার দিকে স্থির হয়ে গেল। আদ্রিশ তার দিকে তাকিয়ে বলল, আমার জন্য তোর ইচ্ছের বিরুদ্ধে তুহিনকে বিয়ে করতে হবে না। চিন্তা করিস না, আমি কথা বলবো। আমি আমার ইচ্ছায় রাজি ভাইয়া, তোমার জন্য নয়। আদ্রিজা, ভাইয়া আর এই বিষয়ে কথা বলো না। আগে থেকেই আমি তুহিনকে পছন্দ করতাম, হয়তো কখনো প্রকাশ করা হতো না, কিন্তু যেহেতু সুযোগ এসেছে তাই আমি আর হাতছাড়া করতে চাই না। ঘরের বাতাসে স্থিরতা ফেরার চেষ্টা করল, কিন্তু সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিজার দিকে তাকিয়ে আছে। সে পাত্তা না দিয়ে রুমের দিকে চলে গেল। শাহ আলম খান ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আর কোনো জটিলতা নেই। মেয়ে যদি রাজি থাকে আমার আর কোনো আপত্তি নেই। আজ তুহিনের ক্লাস নেই, তাই আদ্রিজার সঙ্গে দেখা হয়নি, কিন্তু মনে জড়ো হয়েছে অসংখ্য প্রশ্ন, যেন একটি ঝর্ণার মতো। সকালবেলা শুনেছে যদি তুহিনের সঙ্গে আদ্রিজার বিয়ে না হয় তাহলে আদ্রিজার আরুর বিয়েও সম্ভব হবে না। সেই মুহূর্ত থেকে তার মন অচেনা সংশয়ের স্রোতে ভেসে চলেছে। তুহিন কি সত্যি এই বিয়ে করতে চায়, নাকি পরিবার জোর করে চাপাচ্ছে? প্রশ্নগুলো মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আদ্রিজা জানা মতে তুহিন তাকে কখনো পছন্দ করে না। তুহিনের চোখে সে শুধু এক অসভ্য আর ম্যানারলেস মেয়ে। লাজ লজ্জার আবরণ ফেলে আদ্রিজা সিদ্ধান্ত নিল এই মুহূর্তে তুহিনের সাথে তার কথা বলা দরকার। আর এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক নয়। ছুটে গেল তুহিনের অফিস রুমে, কিন্তু গিয়ে দেখল তুহিন নেই। হতাশ হয়ে ধীর পায়ে ক্যাম্পাসের দিকে ফিরে আসার পথে দেখতে পেল তুহিন গাড়ি নিয়ে বের হচ্ছে। হঠাৎ হৃদয় তীব্র গতিতে ধকধক করতে লাগলো। দেরি না করে তুহিনের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ হাঁপিয়ে দমিয়ে আদ্রিজা বুকে হাত রেখে গভীর শ্বাস নিল। তুহিন চোখে এক অবিচল স্বাভাবিকতা রেখে গাড়ি থামালো। আদ্রিজা কণ্ঠে কম্পমান স্থিরতা নিয়ে বলল, আপনার সঙ্গে আমার কথা আছে। উঠে আসো। আদ্রিজা আর দেরি করল না, দ্রুত গাড়িতে উঠে বসলো। তুহিন চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। প্রথমে তুহিন ভেজালহীন স্বরে বলল, কি বলবে বলো। আপনি জানেন কি? আপনার সঙ্গে আমার বিয়ের কথা। হুম। আপনি রাজি? কেন, তুমি রাজি না? আপনি তো আমাকে পছন্দ করেন না। আমি তো আপনার কাছে একটা অসভ্য মেয়ে। হুম। তাহলে দেখি এই অসভ্য মেয়েকে বিয়ে করে সভ্য করা যায় কিনা। আর ভালোবাসা? সেটাও না হয় একসাথে থাকতে থাকতে হয়ে যাবে। আদ্রিজা আর কিছু বলল না। তুহিনও চুপচাপ গাড়ি নির্বাকতায় ছুটতে লাগলো। আর সেই নিঃশব্দে যেন দুটি মন একই তালে স্পন্দন করছে। মাঝে 3-4 দিন কেটে গেছে। আজকে আদ্রিজ, আরু এবং তুহিন ও আদ্রিজার বিয়ের চূড়ান্ত কথা নির্ধারিত হলো। 10 দিন পর তাদের বিয়ে সম্পন্ন হওয়ার দিন নির্ধারণ করা হলো। এ ব্যাপারে কারো পক্ষ থেকে কোনো আপত্তি উচ্চারিত হয়নি। সেই নির্ধারিত দিনটির পর আদ্রিজা আর এই বিষয়ে মাথা ঘামায়নি এবং তুহিনকেও কোনো প্রশ্ন করতে দেখা যায়নি। আরু ও আদ্রিজের সম্পর্ক সহজ সরল হলেও দুজনেই ভেতরে ভেতরে চাপের অতলে জর্জরিত। কাজের সময় তাদের দিকপালও আলাদা। একজন ডে শিফট, অন্যজন নাইট শিফট। তবুও সব মিলিয়ে দুই পরিবারের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
এবং প্রত্যেকে যেন সন্তুষ্টি নিঃশ্বাস ফেলছে। দেখতে দেখতে 9-10 দিন অতিবাহিত হয়ে গেল। তবে এই 10 দিন দু পরিবারের প্রতিটি সদস্যের জন্য ছিল ব্যস্ততার এক দীর্ঘ তপ্ত নদী। কেউ যেন আয়োজনের কোনো খুঁত রাখতে চায়নি, কারণ উভয় পরিবারের সন্তানদের বিয়ে একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এবারের মেয়ে বউ হয়ে যাচ্ছে ও বাড়িতে, আর ও বাড়ির মেয়ে আসছে এ বাড়িতে বউ হয়ে। উভয় বাড়িতে লাইটিংয়ের জুলুস যেন রাতকেও দিন বদল করেছে। রাস্তার ধারে প্রদীপ ঝলক ঝলমলে করে তুলেছে পরিবেশ। এনামুল হক আর শাহ আলম খান যেন এক অদৃশ্য প্রতিযোগিতার ময়দানে নেমেছে, কে কার তুলনায় এগিয়ে থাকবে। তবে প্রকৃত চিত্রটি বললে দুজনেই সমান সমান, যেন প্রতিযোগিতার কোনো প্রভাবী দৃশ্যের সৌন্দর্যকে অক্ষুণ্ণ করতে পারেনি। বাড়ির আশেপাশে ঝলমলে লাইটিংয়ের আয়োজন হলেও বিয়ের আসল মুহূর্তটি হচ্ছে কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে। আদ্রিজা আর আরু বউ সেজে বসে আছে। দুজনের শরীর ঢেকে আছে লাল বেনারসির ঐশ্বর্য, মাথায় সোনালি দোপাট্টা এবং ভারী মেকআপ, সব মিলিয়ে তাদের অসাধারণ প্রদর্শনী। চোখ ফেরানো যেন অসম্ভব হয়ে উঠেছে। প্রতিটি দৃষ্টিকোণ যেন তাদের সৌন্দর্যকে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে তুহিন এবং আদৃশ্য চলে আসে। দুজনই পরেছে গোল্ডেন রঙের শেরওয়ানি, যা তাদের উপস্থিতিকে আরও মার্জিত এবং দৃষ্টিনন্দন করে তুলেছে। আদ্রিস আরুর পাশে গিয়ে বসল, আর তুহিন আদ্রিজার পাশে। শীতল মুহূর্তে এই অবস্থান যেন সম্পূর্ণ দৃশ্যটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। কিছুক্ষণ অপেক্ষার পর কাজীর আগমন হওয়ার কথা। এ সময় তালহা, তুবা, রুমি, আনারুল এবং সালমান সাহেবও উপস্থিত। তালহা ও তুবা হলুদ সাজের অনুষ্ঠান থেকে শুরু করে সব কাজেও উপস্থিত ছিল। এছাড়াও হসপিটালের সমস্ত ডক্টর, নার্স, স্টাফ সহ সকল আত্মীয় স্বজনও উপস্থিত। বিয়ের পরিবেশকে আরও সমৃদ্ধ এবং প্রাণবন্ত করে তুলেছে। কাজে এসে মাত্রই বিয়ে সম্পন্ন করলেন। বিয়ে পড়ানো শেষ হতেই চারিদিকে খেজুর টুপটাপ বৃষ্টির মতো ছিটানো শুরু হলো। এনামুল হক আর শাহ আলম খান দুজনেই খুশিতে উচ্ছ্বসিত। একবার কোলাকুলি করলো। দীর্ঘ 5 বছরের দূরত্ব তাদের বন্ধুত্বের বাঁধনে ফাটল ধরাতে পারেনি, বরং নতুন সম্পর্ক যোগ হয়ে বন্ধন যেন আরও দৃঢ় হয়ে উঠল। এনামুল হক মৃদু হাসি দিয়ে বলল, আজ থেকে আমাদের বন্ধুত্বের পাশাপাশি আরেকটি সম্পর্ক যোগ হলো। আমরা এখন থেকে বিয়াই। শাহ আলম খান এনামুল হকের কথায় হেসে ফেললেন। এনামুল হকও তার সাথে হেসে উঠলেন। আমিনা বেগম ও শেলি বেগম চাইলেও মন খারাপ করতে পারছেন না, কারণ তাদের বিশ্বাস দৃঢ় তাদের মেয়েরা ভালো থাকবে, আর হাত বাড়ালেই তো মেয়েরা তাদের সামনে। বিয়ের পর সবকিছু পরিবর্তিত হয়। আগে যেরকম মেয়েরা তাদের ছিল, এখন অন্যের অধীনে। তবুও এই পরিবর্তনের মাঝেও তারা খুশি। শাহ আলম খান আদ্রিজার হাত ধরে তুহিনের হাতে তুলে দিয়ে বলল, আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার, তুমি ওর গার্ডিয়ান, দেখে শুনে রেখো। তুহিন শাহ আলম খানের হাতের উপর আরেক হাত রেখে আশ্বস্ত দেয়। অন্যদিকে এনামুল হক আরুর হাত আদ্রিসের হাতে তুলে দিয়ে ভারী কণ্ঠে বলল, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে বাবা। কখনো যদি ওর উপর বিরক্ত হয়ে যাও আমাদের বলবে, কিন্তু ওকে আঘাত করে বা এমন কোনো কথা বলো না যাতে সে কষ্ট পেয়ে আমাদের ছেড়ে বহু দূরে চলে যায়। আপনি চিন্তা করবেন না, আমি কখনো আরুর উপর বিরক্ত হব না, আর এমন কিছু কখনোই হবে না যে সে আমাদের ছেড়ে চলে যাবে। ঠিক তখনই তুহিন এগিয়ে এসে আদ্রিসকে শক্ত করে জড়িয়ে ধরল। দীর্ঘ 5 বছর পর দুজন আবার একে অপরকে আলিঙ্গন করল। বন্ধু আর ভাইয়ের সম্পর্কের মধ্যে জমে থাকা অভিমান, দূরত্ব সবকিছুর যেন এখানে ইতি টানল। তুহিন আদ্রিসের কানে কানে বলল, তোর বোনকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার কাছে ভালোই থাকবে। কিন্তু কিন্তু যদি কোনোভাবে আমার বোনকে কষ্ট দিস, তাহলে সেই প্রতিশোধ তোর বোনকে দিয়েই দিব, মাথায় রাখিস। আদ্রিস হেসে দিল। সে ভালো করেই জানে তুহিন এমন কিছু করবে না। আর যদি কখনো পরিস্থিতি উল্টো হয়, তুই নিজেই আরুকে নিয়ে চলে যাবে। তবুও আদ্রিজাকে কোনো কষ্ট দেবে না, আর আদ্রিস তো ভুলেও আরুকে কষ্ট দেবে না। প্রকৃত পুরুষরা বউকে কষ্ট দেয় না, তারা বউকে আগলে রাখে, মাথায় তুলে রাখে। চারিদিকে ফুলে ফুলে সাজানো সে ফুলের বৃত্তের মাঝখানে বসে আছে আরু। প্রায় 1 ঘন্টা ধরে একই জায়গায় বসে রয়েছে। তুবা তাকে বসিয়ে রেখে গেছে। যাওয়ার আগে যথারীতি অনেক ফাজলামো করে গেছে। তুবা আর তালহা চলে যাবে শুনে আরু থাকতে বলেছিল, কিন্তু তারা রাজি হয়নি। পরে আসবে এই আশ্বাস দিয়ে চলে গেছে। আরুর বুকের ভেতর ধুকপুক শব্দ করছে,
বারবার মনে হচ্ছে সবকিছু যেন স্বপ্ন। এতটাই অবিশ্বাস্য যে আরও নিজেই বিশ্বাস করতে পারছে না তার আর আদৃশে সত্যিই বিয়ে হয়ে গেছে। এই ভাবনার মাঝেই দরজা খুলে আদৃশ ঘরে ঢুকে পড়ে। আদৃশকে আসতে দেখে আরও জড়সড় হয়ে বসে পড়ে। আদৃশ ধীর পায়ে এগিয়ে এসে আরুর সামনে বসে। আরও ধীর স্বরে আদৃশের উদ্দেশ্যে সালাম দেয়। আদৃশও সালামের উত্তর দিয়ে আলতো হাতে আরুর ঘোমটা উঠিয়ে বলে, মার্শাল্লাহ আমার বউটা। আদৃশের মুখে আমার বউ কথাটা শুনে আরুর মনটা যেন হঠাৎ শীতল হয়ে যায়। আরু আর নিজেকে সামলাতে পারে না, ঝাঁপিয়ে পড়ে আদৃশের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি খুব খারাপ ডক্টর সাহেব, আপনি আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছেন। সরি জান, আর কষ্ট দেব না। আর আমি কি সত্যি তোকেই কষ্ট দিয়েছি? আমি তো নিজেও কষ্ট পেয়েছি। একবার ভালোবেসে কথাটা বলবি আরও। কতগুলো বছর হয়ে গেল তোর মুখে ভালোবেসে কথাটা আর শোনা হলো না। ভালোবাসি ডক্টর সাহেব। আমিও ভালোবাসি আমার ডক্টর সাহেবাকে। এরপর আদৃশ আরুকে বুক থেকে আলতো করে তুলে নেয়। আরুর মুখের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরু সেই দৃষ্টির মানে বুঝে। আদৃশ ঘোর লাগা দৃষ্টিতে আরুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। আরও ঠিক বুঝে ওঠার আগে এক মুহূর্তে নিঃশব্দ ব্যবধানে আদৃশ নিজের ওষ্ঠ দিয়ে আরুর ওষ্ঠকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। হঠাৎ পাওয়া সেই স্পর্শে আরও যেন স্তব্ধ হয়ে যায়। সময় থমকে দাঁড়ায় কয়েক সেকেন্ডের জন্য। লজ্জা, বিস্ময় আর দীর্ঘদিনে জমে থাকা অনুভূতির মিশেলে আরুর শরীরটা আলতো কেঁপে ওঠে। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো অস্থিরতা, শুধু আছে বহু বছরের না বলা কথা, জমে থাকা ভালোবাসা আর নতুন সম্পর্কের প্রথম স্বীকৃতি। আরও চোখ বন্ধ করে নেয়। আর আদৃশ বুঝে যায় এই নীরব সম্মতিটাই তার জন্য সবচেয়ে বড় উত্তর। আদৃশ আর দেরি করে না। ধীরে ধীরে তার প্রতিটি স্পর্শ গভীর থেকে গভীর রূপ নিতে থাকে। একটা স্পর্শ আরেকটার সঙ্গে মিশে যায় নীরব আবেগে। কথাহীন সেই মুহূর্তে দুজনের মধ্যকার দূরত্ব গলে যেতে থাকে। বন্ধ ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে ওঠে দুজনের উত্তপ্ত নিঃশ্বাসে। সময় যেন থমকে যায়। দুজনে মজে ওঠে একে অপরের স্পর্শে। রুমি আর আদ্রিজার আরও কয়েকজন বন্ধু ফুলে সজ্জিত ঘরটিতে আদ্রিজাকে রেখে চলে যায়। একা হতেই আদ্রিজা লজ্জায় বারবার আড়ষ্ট হয়ে পড়ছে। বুকের ভেতর অকারণ ধুকপুক, চোখ নামানো, সব মিলিয়ে নিজেকেই যেন চিনতে পারছে না সে। ঠিক তখনই দরজা খুলে ঘরে প্রবেশ করে তুহিন। তুহিনকে আসতে দেখে আদ্রিজা তড়িঘড়ি করে নিচে নেমে আসে। হুট করে তুহিনের সামনে বসে পড়ে। পায়ে সালাম করতে যাবে তার আগেই তুহিন আদ্রিজার দুই বাহু ধরে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলে, কি করছো? সালাম করছি, তা না হলে পরে তো আবার বলবেন অসভ্য, বেয়াদব, ম্যানারলেস একটা মেয়েকে বিয়ে করে এনেছি। আদ্রিজার কথা শুনে তুহিন এবার একটু শব্দ করে হেসে দিল। আর আদ্রিজা সেই হাসির দিকে তাকিয়ে থাকলো। ছেলে মানুষদের হাসিও যে এতটা সুন্দর হতে পারে এটা আদ্রিজার অজানা ছিল। তুহিন আদ্রিজাকে বুকে আগলে নিয়ে বলল, তোমার জায়গা সব সময় আমার বুকে, বুঝলে? আদ্রিজা আর কিছু বলল না। তুহিন একটু আফসোসের সুরে বলল, ভাবছিলাম বাসর ঘরে বইয়ের ঘুমটা তুলে মুখ দেখব, তার হলো কই। ওয়েট। এই কথাটা বলে সে আবার আগের জায়গায় গিয়ে বসলো আর মাথায় ঘোমটা নামিয়ে দিল। তা দেখে তুহিন হালকা হেসে আদ্রিজার পাশে গিয়ে বসলো। আলতো হাতে আদ্রিজার ঘোমটা তুলে বলল, একদম লাল টুকটুকে বইয়ের মতো লাগছে। আদ্রিজা লজ্জায় মাথা নুয়ে ফিরল। তুহিন ফের বলল, সেদিন এক ঝলকে মন নিয়ে নিলে, আর আজ দেখি জান নেওয়ার চিন্তা ভাবনা করছো। মানে সেদিন কালো শাড়ি পরেই তো আমার সহজ সরল মনটা চুরি করলে। ভালোবাসেন? ভালো না বাসলে বিয়ে করতাম? তাহলে মুখে বলেন না কেন? আমি তোমাকে মুখে বলবো না, আমার প্রতিটা স্পর্শে বুঝিয়ে দিব আমি তোমাকে কতটা ভালোবাসি। এই কথাটা বলেই তুহিন এক চোখ টিপ দিল। আদ্রিজা যেন লজ্জায় আরো নুয়ে গেল। তুহিন সেটা দেখে নরম এক চিলতে হাসি হাসলো। ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিল। অন্ধকার নেমে আসতেই সে আদ্রিজার দিকে এগিয়ে গেল। নিঃশব্দ ঘরে তুহিনের প্রতিটি স্পর্শে আর আদ্রিজার অজান্তে বেরিয়ে আসা ক্ষীণ শীতকারগুলো ঘন হয়ে উঠল। দুজনের উত্তপ্ত নিঃশ্বাসে বন্ধ ঘরটা ভারী হয়ে গেল। বাইরের সব শব্দ হারিয়ে গিয়ে ভেতরে শুধু তাদের উপস্থিতিই টিকে রইল। তুবা ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের চুল আঁচড়াচ্ছিল। আয়নার ভেতর নিজের দৃষ্টির সঙ্গে চোখাচোখি হচ্ছিল, অথচ মনটা কোথায় যেন অস্থির হয়ে আছে।
হঠাৎ তালহা পেছন থেকে এসে তুবাকে জড়িয়ে ধরল। অপ্রস্তুত হলেও তুবা চমকালো না। তুবা বলল, কি হয়েছে? বাসার বাসর পাচ্ছে। মোটেও না। চলো। লাইট অফ। সময় পানি স্রোতের মতো, কারো জন্য কখনো থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে 5টি বছর। আর এই 5 বছরে প্রত্যেকের জীবনেই এসেছে নানামুখী পরিবর্তন। আর তুবা এখন নামকরা হার্ট সার্জন। পরিশ্রম, অধ্যাবসায় আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা নিজেদের জায়গা শক্ত করে নিয়েছে। আদ্রিস আর তালহা একত্রে মিলে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, যেটা এখন চিকিৎসা জগতের পরিচিত নাম। ডিরেক্টর সালমান সাহেব 1 বছর আগে ইহলোক ত্যাগ করেছেন। তার শূন্যতা এখনো অনুভূত হয়। আনারুল হক এখন হার্ট সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে। আর তুহিন নিজের দক্ষতা আর নেতৃত্বে নিজের ডিপার্টমেন্টের হেড হয়েছে। তুহিনের চক্করে পড়ে আদ্রিজা আর পড়াশোনায় ফাঁকি দিতে পারেনি। আর একসময় শিক্ষকতাকেই বেছে নিয়েছে সে। এখন সে একটি ন্যাশনাল কলেজের সম্মানিত শিক্ষক। রুমি তার স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছে। নতুন দেশ, নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠছে ধীরে ধীরে। এনামুল হক ও শেলি বেগম, শাহ আলম খান ও আমিনা বেগম, সবারই বয়স হয়েছে। চুলে পাক ধরেছে, শরীরে ক্লান্তির ছাপ। তবুও নাতি নাতনিদের কোলাহল, হাসি আর দুষ্টুমিতে তাদের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু সম্পর্ক, কিছু স্মৃতি, কিছু ভালোবাসা সব পরিবর্তনের মাঝেও নীরবে টিকে থাকে। তুবা আর তালহার ঘর আলো করে এসেছে ছোট্ট তুলি। বয়স মাত্র 2 বছর। দুষ্টুমি আর হাসিতে সারাক্ষণ ঘরময় মাতিয়ে রাখে। তুহিন আর আদ্রিজার সংসারে এসেছে ছোট্ট তিতান। বয়স 4 বছর। বাবার মতোই চঞ্চল, কথাবার্তায় বেশ পাকা। আর আদ্রিসও আরুর ঘর আলো করে এসেছে তাদের আদরের রাজকন্যা ওহি। বয়স 2 বছর 7 মাস। দেখতে একেবারে পুতুলের মতো। চুপচাপ বসে থাকলেও চোখ ফেরানো যায় না। তোবা, তোবা, এই তোবা। কি হলো, চাচাচ্ছ কেন? তুবা ফোঁস করে এক গভীর শ্বাস ফেলল। এই বাবা আর মেয়েকে নিয়ে সে যেন বারবার জ্বালায় পড়ে যাচ্ছে। একদিকে তালহা, অন্যদিকে তার ছোট্ট মেয়ে তুলি। দুজনেই যেন তাকে ধীরে ধীরে পাগল বানাতে মরিয়া হয়ে উঠেছে। তবুও দিনের শেষে সব উৎকটতা আর হলুস্থুলের মাঝেও তুবা যেন এদের মধ্যেই নিজের শান্তি খুঁজে পায়। বাবা মেয়ের দুষ্টুমি, হাসি, মজা আর তাদের উপস্থিতি তার মনকে পূর্ণ করে রাখে। ছোট্ট ওহি নানা বাড়ি থেকে কান্না করতে করতে বের হয়ে আসলো। আর তার পিছু পিছু এসেছে ছোট্ট তিতান। বারবার ওহিকে বলছে, টলি টলি মাপবো না। কিন্তু ছোট্ট ওহি কি আর তা বুঝতে পারে? দুজনকে এভাবে বাড়ি থেকে বের হতে দেখে এনামুল হক ও শেলি বেগমও বাইরে চলে এলো। এদিকে তুহিন আর আদ্রিজা বাহিরে গেছিল। মাত্র বাড়ি ফিরে তারা গাড়ি থেকে নেমে দেখে ওহি কান্না করছে। তুহিন তৎক্ষণাৎ এগিয়ে এসে ওহিকে কোলে তুলে নিল। কি হয়েছে মাম্মা? আদ্রিজা ওহির চোখে জমে থাকা পানি মুছে দিচ্ছে, অথচ ওহি বারবার ঠোঁট ফুলিয়ে কান্না করছে। এই কান্না শুনে এতক্ষণে শাহ আলম খান ও আমিনা বেগমও বাইরে এসে উপস্থিত। ওহি ঠোঁট ফুলিয়ে আদো আদো বুলিতে বলল, ভাইয়া হাতে। বাবা, আমি টলি বলছি, কিন্তু তারপরও ওহি কান্না করছে। তোমাকে আমি না করেছিলাম তিতান, তারপরও তুমি যে ওহিকে মেরেছো, আজ থেকে তুমি আর ওহির সঙ্গে খেলতে পারবে না। ঠিক সেই সময় আরু ও আদ্রিস হসপিটাল থেকে ফিরে এলো। তিতানকে এভাবে বকতে দেখে আরু এগিয়ে এসে তিতানকে কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার তিতান বাবার? ওহির কান্নায় তিতানেরও কান্না পাচ্ছে। আর আন্টিকে দেখে সে কেঁদে কেঁদে বলল, দেখো না, আমি বলে ওইকে মেরেছিলাম, তাই মাম্মা আমাকে ওই সাথে খেলতে দিতে চাচ্ছেন না। ওহি আদ্রিসকে দেখে ঠোঁট ফুলিয়ে বাবা বাবা বলে হাত বাড়িয়ে দিল। আদ্রিস মেয়েকে কোলে নিয়ে বলল, কেঁদো না মা, ভাই তো বুঝতে পারেনি। ওহি বাবার কোলে মাথা রেখে বারবার ফুপিয়ে উঠছে। তুহিন ওহিকে আদর করে দিয়ে পকেট থেকে একটি চকলেট বের করলো। ওহি চকলেট পেয়ে একটু হলেও কান্না থামালো। তুহিন এবার তিতানের হাতেও একটি চকলেট দিল, কিন্তু তিতান ওহির দিকে চকলেট বাড়িয়ে বলল, ওহি আমার চকলেট খাও আর কেঁদো না। ওহি হাত বাড়িয়ে তিতানের চকলেট নিল এবং খুশিতে হেসে দিল। তার হাসি দেখে সবাই একসাথে হেসে উঠল। সকাল সকালে আদ্রিস তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে আসলো। হঠাৎ পিছন থেকে ভেসে এলো পরিচিত একটি কণ্ঠ। এই যে ডক্টর সাহেব, শুনছেন? আপনি আমাকে আর আপনার রাজকন্যাকে ফেলে রেখে গেছেন। আদ্রিস ঘাড় ঘুরিয়ে স্মিত হাসলো।
এদিকে আরোয়া হাসলো, আর তার মেয়ে ওহি 2 হাত উঁচু নিচু করে নেড়ে নেড়ে খেলছে। বাবা মায়ের হাসি দেখে ছোট্ট ওহিও খুশিতে মেতে উঠল। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে আমার মুখে সুখের ভাষা। ও ও এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। সমাপ্ত।